আচ্ছা, কন্টেন্ট লেংথ। হ্যাঁ, কন্টেন্ট লেংথ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? লেংথ, দৈর্ঘ্য। হ্যাঁ, কতটা বড়। মানে পোস্টের মধ্যে কোশ্চেন ছিল যে কন্টেন্টের লেংথ কতটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, মানে কত ক্যারেক্টার হওয়া উচিত। এটা আসলে যত বড় হয় তত বেটার। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা একটা কন্টেন্ট লেখার সময় কন্টেন্টে তো হাবিজাবি অনেক কিছুই লিখতে পারি, তাই না? জাঙ্ক ওয়ার্ড প্রচুর ইউজ করে কন্টেন্টটা টেনে টেনে বড় করতে পারি। তবে টেনে টেনে বড় করার দরকার নেই। ধরেন আপনি এখান থেকে বাটা সিগন্যাল কিভাবে যাবেন, এটা নিয়ে যদি আপনি একটা কন্টেন্ট লিখেন, দেন $14 থেকে আমি লিফটে যাব, লিফট থেকে নিচে যাব, ওখান থেকে এটা রিক্সা নিয়ে বা হেঁটে হেঁটে বাটা সিগন্যাল যাব। সিম্পল। ওকে, আর ইউজাররা এটাই চায় যে তুমি এখন মাল্টিপ্ল্যানে আসো, এখান থেকে কীভাবে বাটা সিগন্যাল যাবা। এখন আপনি যদি এটাকে টেনে টেনে 1000 ওয়ার্ড করতে চান বা 500 ওয়ার্ড করতে চান, বড় কন্টেন্ট দেখলে তো বিরক্ত হয়, পড়তে ইচ্ছা করে না। সেটাই, আপনি কন্টেন্ট বড় করবেন যদি এটা বড় লাগে, করতে হয়। এখন আপনাকে যদি বলা হয় যে এলিফ্যান্ট রোড এবং বাটা সিগন্যাল এই এরিয়াতে কি আছে সেগুলো একটা ডেসক্রিপশন দাও, দেন আপনার কিন্তু কন্টেন্ট অটো বড় হয়ে যাবে, তাই না? সো এটা কিন্তু আগেরটার মতো এরকম ছোট হবে না। সো আপনাকে অর্গানিক ভাবটা বজায় রাখতে হবে। আপনারা যেমন বড় করতে হয় তেমন বড় করবেন, যদি এটা ছোট হয় নো প্রবলেম, ঠিক আছে? আর এটাই বলা হয়েছে যে এরকম যে ইউজাররা যেটা চায়, ইউজাররা যদি একটা কন্টেন্ট বুঝতে মোটামুটি তাকে বোঝানোর জন্য আপনার যা যা বলতে হবে সব কিছু বলতে হবে। যদি দায় সারাভাবে শেষ করে দেন তাহলে কিন্তু আবার হবে না। এটাই কন্টেন্ট লেংথ। এবং একটা জিনিস ক্লিয়ার করে বলতে হবে, একদম ক্লিয়ার করে বলতে হবে, সবকিছু বুঝায় টুঝায় সবকিছু ক্লিয়ারলি বলতে হবে। যদি বলতে পারেন ইটস এ গুড কন্টেন্ট। আর যদি দেখেন যে না, কন্টেন্টটা ভালো, মানে কোনো রকম আপনি একটা গোজামিল দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। দ্যাটস এ কন্টেন্ট লেংথ। মানে যা বোঝানোর দরকার, ইউজার যেটা চাচ্ছে টু দ্য পয়েন্ট, দ্যাটস ইট, কনক্রিট কন্টেন্ট। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মানে হচ্ছে কিওয়ার্ডগুলো কেমন থাকবে, কিওয়ার্ডের ঘনত্ব কেমন, সোজা কথা পার্সেন্টেজ। মানে ধরেন আপনি যদি 100 ওয়ার্ডের আর্টিকেল লিখেন, তো এখানে কিওয়ার্ড কতবার থাকতে পারে? সর্বোচ্চ 2 বার, 2%। হ্যাঁ, 2%। সমস্যা 2% বেশি হলে, যদি ন্যাচারালি আসে, ন্যাচারালি একবার আসতে পারে, কিন্তু যদি আপনি জোর করে ঢুকায় দেন তাহলে কিন্তু আবার সমস্যা, ঠিক আছে? সো কিওয়ার্ডটা অবশ্যই পার্সেন্টেজ মেনে চলবেন, এবং 2%-এর বেশি যদি না হয়। আপনি যদি 100 ওয়ার্ডের আর্টিকেল লেখেন তাহলে সর্বোচ্চ 2 বার, যদি 200 ওয়ার্ডের আর্টিকেল সর্বোচ্চ 4 বার, যদি 600 ওয়ার্ডের আর্টিকেল হয় 6 বার, এরকমই 12 বার। হ্যাঁ, 12 বার, 10 বার, এরকম। এবং কন্টেন্ট যত বড় হবে কিওয়ার্ডের ডেনসিটির হার তত কমে যাবে। যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখেন তাহলে কতবার? 20টা হওয়ার কথা, তখন কিন্তু 20টা লাগবে না, আমাদের 10-12টাই মোটামুটি কভার করে ফেলবে। কারণ আমরা কন্টেন্ট শুধু কন্টেন্টের ভিতরে, মানে কিওয়ার্ডটা শুধু কন্টেন্টের ভিতরে দিব না, টাইটেলে দিব, মেটা ডেসক্রিপশনে দিব, মেটা কিওয়ার্ডে দিব, তাই না? একটা কিওয়ার্ড, একটা কন্টেন্টের জন্য একটাই কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা থাকবে, যেটা দিয়ে আমরা কন্টেন্ট লিখব, ঠিক আছে? এটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। মনে রাখবেন 2%-এর বেশি যাতে না হয় কিওয়ার্ডটা। আচ্ছা, এলএসএ টার্মস নিয়ে আমরা কথা বলছি না এর আগে একদিন, মনে আছে? লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স। লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং মানে হচ্ছে, ধরেন কেউ যদি কি বলে এটাকে, কম্পিউটার লিখে সার্চ দেয়, তো শুধু কম্পিউটারই দেখাবে না। হ্যাঁ, কম্পিউটার, ধরেন যে ল্যাপটপ কম্পিউটার দেখাবে, ডেস্কটপ কম্পিউটার দেখাবে, কম্পিউটারে অ্যাক্সেসরিজ দেখাবে, তাই না? কম্পিউটারের আপনার সব কিছুই দেখাবে। এটা হচ্ছে এলএসআই টার্মস। মানে একটা শব্দ যখন আপনি ইউজ করবেন, ওই শব্দের আশেপাশে গুগল চিন্তা করে যে এর রিলেভেন্ট কী কী আছে,
সে সিনোনিমস থেকে শুরু করে সব কিছুই দেখানোর চেষ্টা করে। এটাই হচ্ছে এলএসএ টার্ম। আমরা যখন একটা কন্টেন্ট লিখবো বা একটা আর্টিকেল লিখবো, ওই আর্টিকেলের রিলেভেন্ট আর কি কি মানুষ সার্চ করতে পারে ওটা চিন্তা করবেন, চিন্তা করে ওটা আর্টিকেলের ভিতরে ঢুকাই দিন। পার্সেন্টেজ কেমন, এটা পার্সেন্টেজটা কেমন? ওটা ন্যাচারালি যা আসে, ন্যাচারালি যা আসে, কিন্তু মেন টু দ্য পয়েন্ট কিওয়ার্ড রাখবেন 2%, তার বেশি না। আচ্ছা, এটা কি ইচ্ছাকৃতভাবে বেশি দিলে সার্চে বেশি আসতে? ইচ্ছাকৃতভাবে আপনি ন্যাচারালি দিবেন, ইচ্ছাকৃতভাবে দেওয়া যাবে না। ন্যাচারালি আপনার কন্টেন্টের মধ্যে যদি সিমান্টিক শব্দ ইউজ করা মনে হয় যে করা উচিত, আপনি করতে পারেন। এবং এটার জন্য একটা ফায়ারফক্সের বা ক্রোমের একটা এক্সটেনশন আছে, ডিপার ওয়েভ। হ্যাঁ, ডিপার ওয়েভ, এটা ইনস্টল করে নেবেন। ডিপার ওয়েভ লিখে সার্চ দেন আপনি, ডিপার ওয়েভ ফায়ারফক্স। সার্চ ইঞ্জিনের সার্চ ইঞ্জিনের মতো মানে হচ্ছে এটা যদি আপনি ইনস্টল করেন ডিপার ওয়েভ, তাহলে দেখবেন যে আপনি যেটা লিখে সার্চ দিবেন ওইটার রিলেভেন্ট যত কিছু আছে সব কিছু ডান পাশে চলে আসবে। আপনি ওখান থেকে জাস্ট খালি পিক করে করে আপনার কন্টেন্টের ভিতরে ঢোকা রাখবেন। সো এই ডিপার ওয়েবটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করলেই বুঝবেন। ডিপার ওয়েব ইনস্টল করে অন করবেন এখান থেকে, দেন আপনি যা সার্চ দিবেন ওইটার রিলেভেন্ট যত কিছু আছে সব কিছু এখানে রাইট সাইডে পেয়ে যাবেন। ব্লগিং এটা খুবই ভালো হবে, কন্টেন্ট লেখার জন্য তো আরো ভালো হবে। আচ্ছা, এলএসএ কিওয়ার্ডস ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন, ওই যে রিলেভেন্ট শব্দগুলো আছে এগুলো কিওয়ার্ডের পাশাপাশি টাইটেলে ডেসক্রিপশনে যদি ইউজ করা যায় ইউজ করবেন। যদি ইউজ করতে পারেন দ্যাটস গুড, মানে কারণ এটা যেহেতু একটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরসের ভিতরে আছে, সো এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার সাইটে খুব ইজিলি র্যাঙ্ক করা সহজ হবে। র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো আমরা কেন করতেছি, জানার জন্যে যে আসলে গুগল একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কি কি কনসিডার করে, কি কি দেখে। সো যেগুলো দেখে সেগুলো যদি আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাই তো আমাদের পারফেক্ট এসইও, তাই না? পেজ লোডিং স্পিড, পেজ লোডিং স্পিড অনেক বেশি ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে মানুষের কিন্তু এখন এত বেশি সময় নেয়, ওরা গুগলে সার্চ করে সেকেন্ডের ভিতরে ওরা ডিসিশন নেয় কোন সাইটে যাবে। সো একটা সাইটে যখন ক্লিক করলো দেখলো যে এটা 3 সেকেন্ড 5 সেকেন্ড অনেক বেশি সময় লাগতেছে, সে কিন্তু এটা ব্রাউজারটা ক্লোজ করে দিবে, সে অন্য ওয়েবসাইটে যাবে সার্চ ইঞ্জিন, কারণ সাইটের তো অভাব নাই, তাই না? সো আপনি যদি অন্যান্য সাইটের চেয়ে আগায় থাকতে চান দেন অবশ্যই আপনার সাইটের পেজ স্পিড যাতে ভালো থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পেজ স্পিড ভালো কি খারাপ সেটা আমরা দেখবো কিভাবে? অনেক টুল আছে, গুগলের টুল আছে, গুগল পেজ স্পিড টুল, গুগল পেজ স্পিড ইনসাইট আছে। আরেকটা টুল আছে জিটি ম্যাট্রিক্স, সরি এমই হবে মনে হয়। জিটি ম্যাট্রিক্স, ধরেন আমাদের ড্যাপস্টিম ইনস্টিটিউট, যদি অ্যানালাইসিস করি আমরা, সে এখানে স্ক্যান করবে পুরো সেটটা, দেন অ্যানালাইসিস করবে যে আসলে কি সমস্যা বা পেজ স্কোর কত বা কি আসলে বিষয়, সে 100তে একটা নাম্বার দিবে। এবং এটা যত বেশি হয় তত বেটার, 80-র উপরে রাখার চেষ্টা করবেন সবসময়। পেজ স্পিড স্কোর 79%, ওয়াইড স্লো স্কোর 80%, পেজ লোডিং টাইম হচ্ছে 2.8 সেকেন্ড। সবসময় 3 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন এই পেজ লোডিং টাইমটা, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, পেজ লোডিং টাইম যাতে 3 সেকেন্ডের বেশি না হয়, 3 সেকেন্ডের বেশি হলে মানুষ বাউন্স করবে, অন্য সেটে চলে যাবে। এবং কোথায় কোথায় প্রবলেম আছে সেইগুলা দেখাচ্ছে এখানে, দেখেন ইমেজগুলো অপটিমাইজ করতে হবে, এটা রেড কালার, তাই না? এটা খুব বেশি দেখতে হবে যে কোন কোন ইমেজগুলো আমার কম্প্রেস করতে হবে, এই ইমেজগুলো আমার কম্প্রেস করা উচিত। হ্যাঁ, বিগ সাইজের আছে বা কম্প্রেস করা না, এই হলুদ এগুলা দেখতে হবে যেগুলো কোথায় কোথায় প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দেন আপনার ডেভেলপার টিমকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ,
আচ্ছা, ইমেজ কম্প্রেস করার জন্য আপনার ওয়ার্ডপ্রেসে একটা খুব ভালো একটা প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেস যারা ইউজ করেন। প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি স্ম্যাশ। ডব্লিউপি স্ম্যাশের এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ইউজ করবেন, এটা খুব ভালোভাবে ইমেজগুলো কম্প্রেস করে এবং আপনার সাইটের পেজ স্পিড অনেক কমায় দেয়। হ্যাঁ, ডব্লিউপি স্ম্যাশ। ডব্লিউপি স্ম্যাশ, এই যে এটা লিখে জাস্ট গুগল করবেন ডব্লিউপি স্ম্যাশ, বা ওয়ার্ডপ্রেসে আপনি জাস্ট ডিরেক্টরিতে যায়, প্লাগইনের ডিরেক্টরিতে যায় সার্চ দিবেন ডব্লিউপি স্ম্যাশ লিখে। ইমেজ কি করা যাবে এটা দিয়ে? ইমেজগুলো সে অটো কম্প্রেস করে দিবে। আপনার ওয়েবসাইটে যত ইমেজ আছে কোয়ালিটি ঠিক থাকবে, কিন্তু সে কম্প্রেস করে ফেলবে। এটা ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা হ্যাঁ, কম্প্রেস করে দিবে। এটা হবে কি আপনার সাইটের পেজ, হ্যাঁ শুধু ওয়ার্ডপ্রেসের জন্য। আর আপনি যদি অন্য কোনো সিএমএস ইউজ করেন, বা আপনি যদি কোনো সিএমএস ইউজ না করে র কোডিং করেন, দেন কি করবেন? ভাইয়া ওপেন কার্টের জন্য কি আছে? ওপেন কাটের জন্য যেটা করবেন, বিভিন্ন ইমেজ স্ম্যাশিং বা ইমেজ কম্প্রেসিং সফটওয়্যার আছে, টুল আছে, ওগুলা দিয়ে ইমেজটা কম্প্রেস করে দেন আপনি সাইটে আপলোড করবেন। বা ফটোশপ দিয়েও ইমেজগুলো করা যায়, কোয়ালিটি ঠিক রেখে ছোট করা যায়। এটা জানেন কি? এ থেকে ফাইল থেকে সেভ এজ ওয়েব, সেভ ফর ওয়েব দিলে মোটামুটি কোয়ালিটি ঠিক রেখে কম সাইজের ইমেজগুলো পাওয়া যায়। রেজোলিউশনটা কমাই দিয়ে 60 এর মধ্যে দিলে হ্যাঁ, ডুপ্লিকেট কন্টেন্ট মানে কি? কন্টেন্ট শুরু কপি কপি করা, অন্য জায়গা থেকে কপি করে নিয়ে নিজের মনের মতো করে এটা নিজের বলে চালিয়ে দেওয়া, তাই না? সো এই জিনিসটা করা যাবে না। গুগল কিন্তু অনেক বুদ্ধিমান, তাই না? তারা সহজেই ডিটেক্ট করতে পারে যে মডিফাই করতে পারবেন আপনার। রিডাইরেক্ট করে দিলে হ্যাঁ, রিরাইট করবেন, আপনার নিজের কিছু ভাষা ঢোকাবেন, ওটাকে এক্স্যাক্টলি ওটা রাখবেন না, নিজের মতো করে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি রিরাইট করবেন। ধরেন একটা আর্টিকেল আছে, ধরেন এই জিনিসটাকে যদি আমি রিরাইট করতে চাই, পারবো না, এটাকে আমি নিজের ভাষায় লিখলাম, দ্যাটস ইট। আচ্ছা, তারপরে হচ্ছে রিয়েল ক্যানোনিক্যাল ট্যাগ। রিয়েল ক্যানোনিক্যাল মানে কি? ক্যানোনিক্যাল নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে এর আগে? না আচ্ছা, ক্যানোনিক্যালাইজেশন মানে কি? কারো কোনো ধারণা আছে? ক্যানোনিক্যালাইজেশন মানে কি? ক্যানোনিক্যালাইজেশন মানে হচ্ছে আমরা সচরাচর ব্রাউজারে যদি লিখি যে example.com, ওপেন হবে না ব্রাউজারে? যদি লিখি যে www.example.com, তাও তো হবে, তাই না? কিন্তু দুইটা কিন্তু সেম ওয়েবসাইটে যাবে না? সেম ওয়েবসাইটে যাবে, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে গুগল কিন্তু এটাকে সেম ওয়েবসাইট ধরে না। গুগল মনে করে যে www.example.com একটা ওয়েবসাইট, এবং www ছাড়া ওটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। এতে প্রবলেমটা কি বলেন তো? প্রবলেম তো আমার না, কিন্তু গুগলের। এখন গুগলের চোখে প্রবলেমটা কি হতে পারে বলেন? কি, কোনটা? দুইটা ওয়েবসাইট বাট কন্টেন্ট সেম, এক্স্যাক্টলি। যদিও এটা আমাদের চোখে একটাই ওয়েবসাইট, কিন্তু গুগলের চোখে দুইটা ওয়েবসাইট। তার মানে কি, কন্টেন্টগুলোও একটা আরেকটা ডুপ্লিকেট, তাই না? এটা করার অনেক কারণ আছে গুগলের। পেনাল্টি ভাই আমাদের কোনটা খায়? হ্যাঁ, মানে পেনাল্টি তাহলে উনি কোনটা খায় দুটোর মধ্যে? মানে একসাথে ধরে হ্যাঁ সেটাই। পেনাল্টি তো অনেক পরের কথা, তার আগে হচ্ছে আপনার ওয়েবসাইটে দুইটা ভার্সনই গুগলের চোখে ইন্ডেক্স হয়ে যাবে, একবার www, একবার নন www। এতে যে প্রবলেমটা হবে, এক নম্বর হচ্ছে কন্টেন্ট প্রবলেম, ডুপ্লিকেট কন্টেন্ট পড়াটাই দুইটা সাইটেরই ডুপ্লিকেট, একটা আরেকটার, ওইটা আরেকটা। এক। দুই নাম্বার হচ্ছে আপনি যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তখন তো সাইটের ইউআরএল লাগবে, তাই না? www এর জন্য করবেন নাকি নন www এর জন্য? সো
এই দুইটা মেজর প্রবলেম। তো এর জন্য আমরা যেটা করব, ক্যানোনিক্যালাইজ করে দেব আমাদের ওয়েবসাইটটা। তার মানে এখানে http example.com আর হচ্ছে http://example.com, এই দুইটারে একটাতে রিডাইরেক্ট করে দেব। এই রিডাইরেকশন বলে হচ্ছে 301 রিডাইরেকশন, 301 পার্মানেন্ট রিডাইরেকশন। তাহলে www লিখলেও আসবে, সারা লিখলেও আসবে। হ্যাঁ। আমার একটা ওয়েবসাইট না, দুইটা ওয়েবসাইটে আমরা ব্রাউজ করতে পারবো, কিন্তু কাউন্ট হবে কাউন্ট হবে একটা, এবং রিডাইরেক্ট করার সময় আপনার যে কোনো একটা ভার্সনে রিডাইরেক্ট হবে, http বা www। ক্লিয়ার? জি। ওকে। এবং এটা আমরা কিভাবে করব? এটা করার কয়েকটা স্টেপ আছে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে এই একটা rel ইকুয়ালস টু ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যালের ক্লাস আছে কি ভাইয়া? ক্যানোনিক্যাল এটুকুই। এটা কিভাবে করতে হয় সেটা আমরা প্লাগইন দিয়ে দেখাই দিতে পারবো, htaccess ফাইল দিয়ে দেখাই দিতে পারবো, বাট এটুকুই বোঝার জিনিস, এটুকুই যে আমরা এখানে একটা পার্মানেন্ট রিডাইরেকশন করব। রিডাইরেকশন করার বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে rel ইকুয়ালস টু ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করব আমরা। রেলের পরিপূর্ণ নামটা কি? rel হচ্ছে আপনার রিলেশন, এটা রিলেশন, যে এটা ক্যানোনিক্যালের সাথে একটা রিলেভেন্সি বা রিলেশন। হ্যাঁ, রিলেবলি ক্যানোনিক্যাল অনুযায়ী ওটা পরে নামটা হবে, কোনটা হবে আমরা এটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেখাতে পারি আপনাদের। ধরেন এই পেজটা কি ক্যানোনিক্যালাইজ করা কিনা সেটা দেখবো হচ্ছে, আমরা একটু সোর্স কোডে যাই। সোর্স কোডে এখানে দেখেন একটা লিংক আছে, ক্যানোনিক্যাল। দেখতে পাচ্ছেন? এখানে কি আছে? rel ইকুয়ালস টু ক্যানোনিক্যাল, এই ট্যাগগুলো জাস্ট অ্যাড করা, তাই না? কিন্তু মেটা ট্যাগের মধ্যেই ইয়ে হবে না। হ্যাঁ, ম্যাটার মধ্যে, হেডের ভিতরে। এখানে দেখেন লিঙ্ক rel ইকুয়ালস টু ক্যানোনিক্যাল, দেন আমার href দিয়ে আমার কোন ভার্সনে যাবে সে। এখানে দেখেন সে www না, নন www ভার্সনে যাবে, http/website link। ক্লিয়ার? জি। এবং এটা চিন্তার কোনো কারণ নাই, কারণ এখন মোস্ট অফ দ্য থিম, প্রায় 99% থিমে rel ক্যানোনিক্যাল ট্যাগটা অটোমেটিক্যালি দেওয়া থাকে আগেই। যারা থিমটা ডেভেলপ করে তারা এটা দিয়ে দেয়। যদি না দিয়ে থাকে দেন কি করবেন? না দিয়ে থাকলে এটা আমাকে অ্যাড করে নিতে হবে, সিম্পল। আচ্ছা, এটা htaccess ফাইলটা কিভাবে ক্যানোনিক্যাল করবো সেটা আমরা পরে দেখতে পারি। সরি, পেজ লোডিং স্পিড তো আলোচনা করলাম। ইমেজ অপটিমাইজেশন মানে কি? কিভাবে অপটিমাইজ করবো? আমরা কিন্তু হালকা আইডিয়া অলরেডি পাইছি, বলেন। অল্টারনেটিভ টেক্সটে আপনার কিওয়ার্ড থাকবে, ফাইল নেমে কিওয়ার্ড থাকবে। হ্যাঁ। দিতে হবে। এক্স্যাক্টলি, যদি কখনো আমার ইমেজ শো না করে তাহলে যে নামটা শো হবে এটা একটা কিওয়ার্ড এক্স্যাক্টলি এটাই। আর ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা হচ্ছে, আপনি যখন ইমেজ আপ করবেন এখানে টাইটেল দেওয়া যায়, ওই ইমেজের ডেসক্রিপশন দেওয়া যায়, ঠিক আছে? সো যারা শুধু ইমেজ বেসড ওয়েবসাইট করবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, রিসেন্সি অফ কন্টেন্ট আপডেটস হচ্ছে মানে কন্টেন্টটা কবে আপডেটেড হয়েছে, মানে কবে পাবলিশড হয়েছে, সেটা একটা ইস্যু। তবে এটা মেজর কোনো ইস্যু না, কারণ আপনি অনেক কন্টেন্ট দেখবেন যে 2 বছর 3 বছর আগের কন্টেন্ট এখনো র্যাঙ্কে ফার্স্টে আছে, তাই না? সো এটা কিন্তু এটার মানে কি? এক কথায় এটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে রেগুলার যদি কন্টেন্ট দিতে থাকেন দেন আপনার কন্টেন্টগুলো র্যাঙ্ক হবে ভালো। আর আপনি যদি 1 বছর পর একটা করে কন্টেন্ট দেন তাহলে ওই কন্টেন্ট খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে? সো একটা রেগুলারিটি মেনটেন করবেন। আবার একদিন 10টা একদিন নাই এরকম হলেও সমস্যা, রেগুলার কন্টেন্ট দিবেন। এটা হচ্ছে কন্টেন্ট রিসেন্সি। আচ্ছা, ডেট এটা অটো ডিটেক্ট করে, গুগল অটো ডিটেক্ট করে ওই ওয়ার্ডপ্রেস থেকে, ওই ওয়েবসাইট থেকে। এটাই
দ্য সিগনিফিকেন্স অফ এডিটস অ্যান্ড চেঞ্জেস। আচ্ছা, ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেটস, এটা মানে হচ্ছে আপনার এক্সিস্টিং কন্টেন্ট যদি আপনি আপডেট করেন, নতুন নতুন কোনো ইনফরমেশন যোগ করেন এক্সিস্টিং কন্টেন্টে, দেন এটা ভালো, এটা গুগলের চোখে ভালো। কারণ গুগল সবসময় চায় যে আপনি একটা কন্টেন্ট লিখে এটাকে ভুলে যাবেন, এরকম যাতে না হয়, যাতে নিয়মিত কন্টেন্টটাকে ডেভেলপ করেন, আপডেট করেন, নতুন রিসোর্স আপডেট করেন সেই পেজে নাকি নতুন করে সেই পেজে। মানে content নতুন তো করবেনই, হ্যাঁ হ্যাঁ, এক্সিস্টিং পেজটাকে যাতে এডিট করে নতুন নতুন কিছু অ্যাড করেন। মানে যে কন্টেন্টটা দেওয়া হলো, মানে ধরেন যে এক সপ্তাহ আগে যেটা দেওয়া হলো সেটা আবার এক সপ্তাহ বা 15-20 দিন পরে আবার মডিফাই নতুন হ্যাঁ এক্স্যাক্টলি, নতুন কিছু অ্যাড করলেন, ওই কন্টেন্ট হ্যাঁ হ্যাঁ ওই সাবজেক্টের উপরই। এটা করলে যেটা হয়, আপনার ওই এক্সিস্টিং কন্টেন্ট যখন আপনি লিখছেন তখন হয়তো অনেক কিছু আপনার মাথায় নাই, কিন্তু 20 দিন পরে যখন আপনার ওই কন্টেন্টটা আবার এডিট করতে যাবেন, দেখবেন যে নতুন অনেক কিছু আপনার মাথায় আসছে। আপডেট করা, নিউ পোস্ট হবে ভাই, ওটাকে নিউ পোস্ট আগে একটা এডিট করা। না ওটা আপডেট ওটার উপরে হ্যাঁ, ওটার উপরেই আপডেট করবেন। আর নতুন করে তো আপনি দিবেনই রেগুলার, কিন্তু পুরনোগুলো ভুলে যাওয়া যাবে না। ওগুলো মাঝে মাঝে মেইন যেগুলো, ধরেন যে একটা কন্টেন্ট আপনি 6 মাস আগে পাবলিশ করছেন, যেটা মোটামুটি ট্রাফিক পাচ্ছে সার্চ ইঞ্জিন থেকে, সো আপনি ওখানে আবার ফিরলেন, তো আরো যোগ করে দেওয়া নতুন কিছু। ধরেন যে আগে ভিডিও দেন নাই ওখানে, চোখে পড়ানো হ্যাঁ, সো ইউটিউব থেকে সুন্দর একটা ভিডিও ওখানে অ্যাড করে দেন রিলেভেন্ট। ইউটিউব থেকে ভিডিও ওখানে নিয়ে আসলে না সমস্যা নেই, এমবেড করে দিতে পারেন, নিজের ভিডিও না হলে মানে ভিডিওতে বিভিন্ন আলোচনা কোনো সমস্যা নেই। রিলেভেন্ট ভিডিও হলো মানে আপনার ইউজাররা যাতে আরো বেশি ইন্টারঅ্যাক্টেড হয়, আরো বেশি রিসোর্স পায়, সেটাই। আচ্ছা, এটা একই জিনিস, হিস্টোরিক্যাল আপডেটস পেজ, সেটা হচ্ছে যে আপনি কত ফ্রিকোয়েন্টলি আপডেট করেন সাইটটা, কত এক্সিস্টিং কন্টেন্ট কত ফ্রিকোয়েন্টলি আপডেট করেন। আমার একটা ভিডিও আছে আমার ওয়েবসাইটে, দেখে নিন। আমি ওখানে 30টা থেকে 35টার মতো এই র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো নিয়ে ডিটেল আলোচনা করছি। ওই 30টা থেকে 35টাই মেইন, এখানে তো 200টা আছে, সো 200টার মধ্যে অনেকগুলাই এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু খুবই ভালো ভালো ইম্পর্টেন্ট বেছে বেছে আমি 30টা কন্টেন্ট নিয়ে আলোচনা করছি র্যাঙ্কিং ফ্যাক্টরস। এটা গ্রুপে দিয়ে দিব আপনাদের লিঙ্কটা। কিছু ভিডিওটা হ্যাঁ, ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। সার্চ দিলেও তো বের হবে। হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টরস লেখে সার্চ দিলে বের হবে। কিছু তো র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে একটাই 10টা 15টা যে রিলেভেন্ট, খুবই রিলেভেন্ট। সো এগুলো জাস্ট খালি এই ফাইলটা পুরোটা যদি আমি পড়াইতে চাই আপনাদের মিনিমাম 4টা থেকে 5টা ক্লাস লাগবে। সো আমার কাজ হচ্ছে যে আজকে মোটামুটি যে কটা কভার করা, বাকিগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন, এবং নিজে নিজে পড়ার সময় যে প্রবলেমগুলো হয় এগুলো নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ফেসবুকে ঢোকার দরকার নাই তো, আপনি বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেন খাতায় নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। আচ্ছা, কিওয়ার্ড প্রমিনেন্সি মানে কি? হচ্ছে একসাথে থাকাটা। হ্যাঁ, একসাথে থাকা এবং মানে প্রথম দিকে থাকা, প্যারাগ্রাফের প্রথম দিকে থাকা। কিওয়ার্ড ইন H2 H3। প্রমিনেন্সটা একটু বলেন। আচ্ছা, প্রমিনেন্সি হচ্ছে কিওয়ার্ডগুলো, ধরেন আপনার একটা আর্টিকেল থাকলো 500 ওয়ার্ডে, তো 500 ওয়ার্ডের যে কোনো জায়গায় তো আপনি কিওয়ার্ড বসাতে পারেন, তাই না? সো এরকম যারা মার্কেটিং নিয়ে গবেষণা করে তারা এটা খুঁজে বের করছে যে প্রথম প্যারাগ্রাফের প্রথম দিকে যদি আপনি কিওয়ার্ডটা রাখতে পারেন, সেই কিওয়ার্ডের প্রমিনেন্সিটা বাড়ে, মানে গুগলের চোখে এটার গুরুত্বটা বেশি। ওটাকে ধরেই আমার কন্টেন্টে নিয়ে হ্যাঁ, ওটাকে ধরে কন্টেন্টটা পরে ডেকোরেট করবেন আপনি, ইলাবোরেট করবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন H2 H3 ট্যাগস, মানে হচ্ছে আমরা একটা কন্টেন্টের ভিতরে বা একটা আর্টিকেলের ভিতরে আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করব, তাই না? H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, তবে এই ট্যাগগুলোর ভিতরে যাতে আমরা কিওয়ার্ডটা থাকে, দ্যাটস ইট। এটা বেটার হয় স্পেস হ্যাঁ, স্পেসিফিক ওয়ার্ড অর্ডার, আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি, এগুলা ফ্যাক্টর না বেশি একটা। এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা বাদ দিতে পারি, ঠিক আছে? গ্রামারের স্পেলিং, এটা কম গুরুত্বপূর্ণ, এক কথায় বলে দেন। যেটা বেশি মানে গুরুত্বপূর্ণ সেটা এক আলোচনা কথায় বলে শেষ করি। আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি হচ্ছে আপনি যাকে লিঙ্ক দিবেন ওই লিঙ্কের কত কেমন গুরুত্ব থাকবে। ধরেন আপনি একটা লিঙ্ক দিলেন উইকিপিডিয়াকে,
তার মানে ওই লিঙ্কের কোয়ালিটিটা ভালো, ঠিক আছে। বাট আপনি যদি আমার সাইডে একটা লিঙ্ক দেন, সেটা কিন্তু কোয়ালিটি উইকিপিডিয়ার মতো ভালো হবে না, তাই না? দ্যাটস দ্য ডিফারেন্সেস। ভালো পেজ র্যাঙ্ক বিশিষ্ট আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ধরেন গুগল পছন্দ করে বা হাই অথরিটি ওয়েবসাইটকে লিঙ্ক দেন, দেন গুগল আপনাকে ট্রাস্ট করবে যে না, ছেলে ভালো, সে ভালো জিনিসকে লিঙ্ক দিচ্ছে, ভালো লিখে ভোট দিচ্ছে। সিমিলার ওয়েবসাইট খুঁজে বের করতে হবে না লিংক দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, সিমিলার ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন। তার জন্য একটা মজার একটা টুল আছে ওয়ার্ডপ্রেসের, ইনসাইট। হ্যাঁ, ইনসাইট ওয়ার্ডপ্রেস লিখে আপনি সার্চ দেন। এটা কি শুধু ওয়ার্ডপ্রেস ইউজ করতে হবে? ইনসাইট WP প্লাগইন, ইনসাইটস, হ্যাঁ লাস্টে এস আছে একটা, ইনসাইটস। এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে যেটা হয়, আপনি শুধু কিবোর্ডটা ওখানে লিখবেন, সে গুগল থেকে, ইউটিউব থেকে, যেখান থেকে দরকার হয় সেখান থেকে সে রিলেভেন্ট লিঙ্কগুলো সে খুঁজে বের করে দেবে। আপনি জাস্ট খালি লিঙ্কগুলো কপি করবেন, আপনার কন্টেন্টের মধ্যে দিয়ে দেবেন। ইনসাইটস, মনে থাকবে ভাই। পিছনে যে একদম আছেন আপনি, কি অবস্থা ভাই, বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার ইনসাইট একটা প্লাগইন, যে প্লাগইনটা আপনি ওয়ার্ডপ্রেসে যখন আর্টিকেলটা লিখবেন, ওই আর্টিকেল বক্সের নিচেই দেখবেন ছোট একটা বক্স আসবে যদি এটা আপনি ইনস্টল করেন। ওই বক্সের মধ্যে ধরেন আর্টিকেলটা আপনি লিখতেছেন হচ্ছে বিপিএল নিয়ে, হ্যাঁ, তো বিপিএল নিয়ে ওই বক্সে একবার সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে সে গুগল থেকে বিপিএল রিলেটেড ইনফরমেশন আপনাকে দেখাবে ওখানেই, ইউটিউব থেকে বিপিএল এর ভিডিও দেখাবে, ঠিক আছে। এবং অন্য ধরেন অ্যান্সার সাইট থেকে বিপিএল নিয়ে কেউ কোশ্চেন করছে কিনা সেগুলো আপনাকে দেখাবে। সো আপনি একটা কন্টেন্টকে সাজানোর জন্য যত ইনফরমেটিভ রিসোর্সেস আপনার দরকার হয় সব এক জায়গায় বসেই পাবেন, আপনার এক্সট্রা করে গুগলে যাওয়ার দরকার হবে না। অনেক আর ব্রড অন্য করে। সাইটের ক্ষেত্রে কি? হ্যাঁ, এটা তো শুধু ওয়ার্ডপ্রেস হলো। আর বাকিগুলা? জুমলার জন্য এক্সটেনশন পাওয়া যায়, জুমলার জন্য এক্সটেনশন আছে। নামটা কি হবে ভাই? আমার নামটা কি হতে পারে? জুমলার জন্য আমি এক্স্যাক্টলি জানি না, আপনাদের খুঁজে নিতে হবে। আর যাদের র সাইটগুলো যেমন পিএইচপিতে করা, তাদের একটু কষ্ট করে গুগল থেকে খুঁজে বের করতে হবে আর কি, কিছু কি করার নাম নেই। দিতে হবে? হ্যাঁ, ওই রিলেভেন্ট কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিবেন, যেগুলো টপে আসে মোটামুটি ভালো ভালো রিসোর্সেসগুলো আপনার সাইটে অ্যাড করবেন, মানে লিঙ্কগুলো। এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার সময়, ক্লিয়ার? তাহলে আমি এক জায়গায় দেখছি যে HTML দিয়ে যেগুলো কন্টেন্ট লেখা হয়, গুগল এগুলো বেশি পছন্দ করে। হ্যাঁ, তার র্যাঙ্কিং ফ্যাক্টরস থাকতে পারে। সব ওয়েবসাইটের পিছনে তো HTML আছে। হ্যাঁ অবশ্যই, সব ওয়েবসাইটের পিছনে HTML আছে। আপনি CMS দিয়ে যে ওয়েবসাইট করেন ওটার পিছনে HTML। গ্রামার স্পেলিং ঠিক থাকতে হবে, এগুলো বলার কিছু নাই। আচ্ছা, সিন্ডিকেটেড, আচ্ছা গ্রামার স্পেলিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। গুগল কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ওরা ধরতে পারে যে কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট, কোনটা গ্রামাটিক্যালি কারেক্ট না। এই জন্য যখন যদি কাউকে দিয়ে আর্টিকেল লেখান, সেটা যাতে নেটিভ রাইটার দিয়ে লেখানো বেটার। যে একটা সফটওয়্যার আছে, অনেক আছে সফটওয়্যার, এই গ্রামাটিক্যাল চেক আর স্পেলিং চেক করে। জিঙ্গার। হ্যাঁ আছে, অনেক সফটওয়্যার আছে। সফটওয়্যারগুলোর চেয়ে মানুষ দিয়ে চেক করানো বেটার। মানুষ তো ভুল করতে পারে বেশি। এই জন্য নেটিভ রাইটার দিয়ে যদি আপনি লেখান, তারা ভুল করবে কম, তাই না? নেটিভ রাইটার। তারপরেও আপনার একটা কমন সেন্স ইউজ করবেন। একটা শব্দ, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স যদি গ্রামাটিক্যালি এরর হয়, আপনি কিন্তু পড়লেই বুঝবেন এখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ। কাজ করতে করতে সিন্ডিকেটেড কন্টেন্ট থাকা যাবে না। সিন্ডিকেটেড কন্টেন্ট মানে কি? কন্টেন্ট ওভার সিন্ডিকেট করে। সিন্ডিকেটেড কন্টেন্ট মানে হচ্ছে, আমরা আরএসএস সম্বন্ধে জানি, RSS নাম শুনছি। রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, ঠিক আছে। আরএসএস মানে হচ্ছে এক জায়গায় বসে আমরা সব ওয়েবসাইট, আমাদের পছন্দের সব ওয়েবসাইটের লেটেস্ট কন্টেন্টগুলো এক জায়গায় বসে পড়তে পারবো। বিভিন্ন আরএসএস রিডার আছে, গুগলের আগে ছিল, যেটা মনে হয় বন্ধ করে দিয়েছে। আরএসএস ফিড, হ্যাঁ। আরএসএস ফিড, এক্স্যাক্টলি। আরএসএস ফিডের কাজ কি? এই যে অনেক ওয়েবসাইটে আরএসএস থাকে, আর কাজ কি? কাজ হচ্ছে, আমি বিভিন্ন রিডার আছে অনলাইনে, আরএসএস রিডার, যেমন ফিডলি আছে খুব বিখ্যাত, এরকম রিডার আছে। সো আরএসএস ফিডের ওখানে জাস্ট খালি আপনার পছন্দের সাইটগুলো, ধরেন ডেইলি স্টার, প্রথম আলো,
দ্য গার্ডিয়ান, সিএনএন, হ্যাঁ, এই টপ ওয়েবসাইটগুলো যদি আপনি পড়তে চান আলাদা আলাদা করে, তাহলে এক একটা ওয়েবসাইটে আলাদা আলাদা করে ঢুকতে হবে না, আলাদা আলাদা করে ঢুকতে হবে। তো আরএসএস ফিড দিয়ে কি করবেন, আপনি এক জায়গায় বসে সবগুলোর ফিডগুলো এখানে সেট আপ করে রাখবেন। সো লেটেস্ট কন্টেন্টগুলো, সব নিউজ পেপারের লেটেস্ট কন্টেন্টগুলো এক জায়গায় বসে পড়তে পারবেন। এটা হচ্ছে রিডারের কাজ, আরএসএস ফিডের রিডারের কাজ। এগুলো আসলে মুখে বললে দেখা করা সম্ভব, প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল আমি দেখাই দিই তাহলে। ধরেন ফিডলি, হ্যাঁ, feedly.com, এটা হচ্ছে একটা আরএসএস রিডার। আরএসএস রিডার মানে হ্যাঁ, আরএসএস রিডার মানে আরএসএস রিডার হচ্ছে যেটা দিয়ে আমরা আরএসএস গুলো রিড করতে পারি। আর আরএসএস মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে আরএসএস থাকে। আমার ওয়েবসাইটেরও আরএসএস আছে। আপনি যখন একটা ওয়েবসাইট করবেন, ডিফল্ট কিছু আরএসএস থাকে ওয়ার্ডপ্রেসে, বা অন্য যে কোনো সিএমএসও ডিফল্ট আরএসএস থাকে। ধরেন আমাদের ডেভস্ট্রিমের আরএসএস কি হতে পারে, devstream.com, আরএসএস জিনিসটা কি আছে? হ্যাঁ, আরএসএস জিনিসটা রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। আরএসএস মানে হচ্ছে এই যে একটা ওয়েবসাইটে লেটেস্ট যত, দেখেন ডেভস্ট্রিমের লেটেস্ট যত কন্টেন্ট আছে সব এক জায়গায় আছে, তাই না? আমরা যদি এটা পড়তে চাই তাহলে কি করব, আমরা সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব নাও, সরি, কোনটা দিয়ে সাবস্ক্রাইব করব? সাফারি, চোজ অ্যাপ্লিকেশন, মাই ইয়াহু। চোজ অ্যাপ্লিকেশন দিলে আপনার এখানে যদি কোনো আরএসএস ফিডার সেট করা থাকে আপনার কম্পিউটার, সেটা দিয়ে পড়তে পারবেন। সবচেয়ে সহজ হচ্ছে, হ্যাঁ, ফেসবুক ফিডের মতো। ফেসবুক ফিডের মতো বলা যায়। এটা মানে হচ্ছে লেটেস্ট যত কন্টেন্ট আছে সব এক জায়গায় নিয়ে আসা। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা দেখেন বুঝবেন। ধরেন এটা হচ্ছে ফিডলি, ওকে, এখানে অপশনস আছে। এখানে দেখেন আমি দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, সার্চ ইঞ্জিন ল্যান্ড আমি অ্যাড করে রাখছি, এসইও লার্নার টিপস। এখন দ্য গার্ডিয়ান পড়তে চাইলে আমি কি করবো, দ্য গার্ডিয়ানে ক্লিক করবো। এখানে দ্য গার্ডিয়ানের সব কিছু এখানে দেখেন চলে আসছে, আমার অন্য কোথাও যাওয়া লাগতেছে না। আমি যদি এখন দ্য গার্ডিয়ান বাদ দিব, আমি এখন সার্চ ইঞ্জিন ল্যান্ড থেকে এসইও শিখবো। তো সার্চ ইঞ্জিন ল্যান্ডে ক্লিক করে দেখেন সার্চ ইঞ্জিন ল্যান্ডের রিসেন্ট যত পোস্ট আছে সব এক জায়গায় চলে আসছে। তো এটা আমি করছি কিভাবে? অ্যাকাউন্ট করে রাখতে হয়। ফিডলিতে আপনি আপনার ফেসবুক বা টুইটার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, বা নর্মালি ইমেল দিয়েও অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। ক্যাটাগরি ভাগ হ্যাঁ। করা যাবে, যেমন এই যে এখানে সব কিছু আছে, যেমন বিজনেসের মধ্যে বিজনেস, নিউজের মধ্যে নিউজ, এসইওর মধ্যে এসইও, এরকম ক্যাটাগরি আপনি ভাগ করে রাখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি নতুন আরএসএস ফিড কন্টেন্ট অ্যাড করতে চান, দেন অ্যাড কন্টেন্ট, ওই সাইটে ইউআরএল অ্যাড করতে হবে। হ্যাঁ, ইউআরএল কি দিবেন, ধরেন ডেভস্ট্রিমের, হ্যাঁ, devstream/feed। devstream add, ওকে। সো এখানে দেখেন আমার devstream অ্যাড হয়ে যাওয়ার কথা। সো devstream-এ ক্লিক করলে devstream-এর লেটেস্ট কন্টেন্টগুলো এখানে পাওয়া যাবে। ক্লিয়ার? তো এটা আমি কিভাবে করলাম, ভাই আমি তো মানে দেখতেছি যে মানে ডেভস্ট্রিমটা মধ্যে এসইও ক্যাটাগরি দিই, ওটা কি করতে হবে? ওই ক্যাটাগরি আরএসএস খুঁজে বের করতে হবে। ধরেন আপনি এখানে সার্চ দিবেন নিউ কন্টেন্ট এসইও ডেভস্ট্রিম, যদি পাই, নাই, ক্যাটাগরি এখানে আরএসএস নাই। বাট আমি শুধু যদি ডেভস্ট্রিম দিই, আচ্ছা না, লিঙ্ক দেওয়াই বেটার, সার্চ করলে হয়তো ধরতে পারে না ওরা। devstream.com, এখানে কমেন্টস ফিড আছে, devstream.com আছে, devstream.com সাইট। আচ্ছা, ক্যাটাগরির আলাদা করে ফিড থাকে, আমাদের ক্যাটাগরি ফিডগুলো নাই, সেট করা নাই। আপনি ইচ্ছা করলে আপনার কমেন্টের জন্য আলাদা ফিড, ক্যাটাগরির জন্য আলাদা ফিড, পোস্টের জন্য আলাদা ফিড, পেজের জন্য আলাদা ফিড, সব কিছু আলাদা আলাদা করে ফিড সেট করতে পারবেন আপনার ইউজারদের জন্য। সো যারা যারা এরকম করছে সব ফিডগুলো আপনি নিয়ে এসে এক জায়গায় পড়তে পারবেন। এটা হচ্ছে আরএসএস ফিডের আলটিমেট উদ্দেশ্য, মানে এজ এ ইউজার হিসাবে আমরা আরএসএস ফিড হিসাবে ফিডকে কিভাবে ইউজ করব, সব কিছু এক জায়গায় পড়ার জন্য। এটা হচ্ছে এক কথায় উত্তর।
এখন এখানে যে আমরা পড়তেছি যে ডুপ্লিকেট কন্টেন্ট হবে বা সরি সিন্ডিকেশন, এর মানে কি? সিন্ডিকেটেড কন্টেন্ট মানে কি? এই আরএসএস ফিডগুলো দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি ব্লগ পাবলিশ করতে পারবেন। ধরেন আমি যদি দেই যে দ্য গার্ডিয়ানে আরএসএস ফিড, গার্ডিয়ানে যে কন্টেন্ট পাবলিশ হবে সেটা অটোমেটিকলি সাথে সাথে আপনার কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ হবে। এরকম আপনি করতে পারেন। অটো পোস্ট ওই সাইটে যেটা হবে আপনার সাইটে এটা হবে। এরকম অনেকেই করে এবং এটা যদিও এখন এটা গুগল খুব স্ট্রিক্টলি নেয়, কিন্তু আমরা যদি 3-4 বছর আগে যাই, 3-4 বছর আগে এটা খুব পপুলার একটা আইটেম ছিল। মানুষ পোস্ট করতো একটা, সাথে সাথে সে অটো আমার এখানে পোস্ট করে দিত। আরএসএস ফিড এরকম অটো পোস্ট করার ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন আছে। তারপরে নতুন আরেকটা অপশনস আছে IFTTT, নাম শুনছেন? ইফ দিস দেন দ্যাট। ঠিক আছে, এটা শুধু টুইটার ফেসবুক না, আপনি ওখানে ঢুকে দেখবেন প্রচুর অপশন আছে। ঠিক আছে, সো এটা দিয়ে আপনি অটোমেটিকলি যে কোনো ফিড নিয়ে যে কোনো সাইটের যে কোনো কিছু আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি সে পোস্ট করে দিবে। তাকে খালি বলে দিবেন, একবার অর্ডার করে দিবেন যে তুমি এটা করো, ইফ দিস দেন পাবলিশ অন মাই ব্লগ। ঠিক আছে, শুধু দেখাই দিবেন, মানে ইফ গার্ডিয়ান পাবলিশ এ নিউ পোস্ট দেন প্লিজ পাবলিশ ইট টু মাই ব্লগ অলসো। ঠিক আছে, তাহলে ওটা আরেকবার বলেন শর্টটা কি? IFTTT IFTTT.com। এখানে রেসিপি সেট করা যায়, এটাকে মজার মজার নাম দিচ্ছে রেসিপি। আপনার রেসিপি হবে যে যদি অমুক করে দেন তমুক করো। ঠিক আছে, সব অটোমেটেড, আপনি শুধু একবার সেট আপ করে দেবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ব্লগে। রাতে 12টা মেসেজ করতে যায়। এটা কি শুধু ওয়ার্ডপ্রেস? IFTTT এর উপরে ভিডিও আছে? হ্যাঁ ভিডিও আছে, খুঁজে নেবেন একটু কষ্ট করে। আচ্ছা ভাই, শুধু WordPress এ ভাই? content মানে শুধু ওয়ার্ডপ্রেস না, অনেক কিছুই করা যায়। হ্যাঁ এটা কি কন্টেন্ট চুরি করা হয়ে গেল না? এক্স্যাক্টলি, বা duplicate হ্যাঁ সেটাই আমরা বলতেছি, সেটাই। আচ্ছা, সেটাতেই আমরা আসতেছি। আচ্ছা, আমরা এখানে যেটা পড়লাম সিন্ডিকেটেড কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আমরা নিয়ে আসলাম অটোমেটিকলি, এগুলোর নাম হচ্ছে সিন্ডিকেটেড কন্টেন্ট। কন্টেন্টটা সিন্ডিকেট করে, তাই না? মাস্তানি ভাব আছে। সো এই মাস্তানিটা করা যাবে না। ঠিক আছে, স্যার এগুলো এটা জাস্ট করতে পারেন, মানে আপনাদের ধারণা দিলাম। সো এগুলা করা যাবে না, এটা গুগল র্যাঙ্ক ফ্যাক্টরসের ভিতরে পড়ে, যে এটা যদি কেউ পড়ে দেন ওটাকে র্যাঙ্ক করবে না। হ্যাঁ বললাম যে গুগলের ব্যাকলিঙ্ক বাহিনী এটাকে আবার ধরে ফেলবে। হ্যাঁ ধরে ফেলবে। আচ্ছা, করা যাবে না। সাপ্লিমেন্টারি কন্টেন্ট হচ্ছে রিসোর্স, এই যে আপডেটগুলা নতুন রিসোর্স অ্যাড করার সাপ্লিমেন্ট। নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস, আচ্ছা নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস কিন্তু দেওয়া খুব বেশি যাতে না হয়, এই জিনিসটা মনে রাখবেন। কেউ জানে একদিন বলছিল পেজ জোস। হ্যাঁ, আচ্ছা আপনার ওয়েবসাইট থেকে যত বেশি লিঙ্ক মানুষকে দিবেন আপনার জোসটা চলে যাবে। আপনার জোস মানে হচ্ছে ভ্যালুটা কিছু না কিছু। লিংক আমার এখানে যত হ্যাঁ, অন্যের লিঙ্ক আমার এখানে যত কম দেওয়া যায়। আমরা মানুষের কাছ থেকে লিঙ্ক নিয়ে আসবো আমাদের নিজেদের সাইটে, ভিজিটর চলে যাবে। কিন্তু নিজেদের সাইট থেকে মানুষকে লিঙ্ক যত কম দেওয়া যায়, শুধু ভিজিটর যাবে না, আপনার জোসটাও পাস হবে। ওই লিঙ্কের মাধ্যমে কিছু কিছু ভ্যালু সে পাস করে দেয়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে পেজ র্যাঙ্ক যখন 3 বা 4 হবে, তখন দেখবেন আপনার কাছে প্রচুর অন্যান্য ওয়েবসাইটের ওনাররা আপনাকে মেল করবে যে ভাই তোমার ওয়েবসাইট থেকে আমি একটা লিঙ্ক নিতে চাই। তোমাকে একটা বড় করে ব্যাকলিঙ্ক দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। ব্যাকলিঙ্ক নেওয়া আসলে অনেক ওয়ে আছে। দেখা যায় অনসার কোনো টাইম ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য টাকা দিতে হবে। এটা তো অনেক আগে থেকে হয়ে আসছে। আপনার ওয়েবসাইট যখন 3 হবে, পেজিং 3 হবে, মানুষ আপনাকে নক করবে, ভাই তোমার ওয়েবসাইট থেকে আমাকে একটা লিঙ্ক দাও, আমি তোমাকে পার মান্থ এত ডলার দিব। এইভাবে কি হ্যাঁ, অনেকে করে, স্টিল করতেছে। এটা অর্গানিক কি আমি বিশ্বাস হতে পারি। এটা অর্গানিক মানে হচ্ছে এটা তো আমাদের এসইও এক্সপার্টদের কাজ। এখন এসইও এক্সপার্টরা যেটা করি, আমরা চিন্তা করি যে এটা গুগল অর্গানিকলি দেখবে, কিন্তু সবসময় তো আর এটা হয় না। কি করলাম ওটা দেখার বিষয়। সেটা দেখার বিষয় না। করে নিলাম। এক্স্যাক্টলি এটাই তো। এই যে ব্যাপারটা, এটা কেন করে মানুষ, কেন আপনার ওয়েবসাইট থেকে লিঙ্ক কিনবে? কারণ আপনার ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কত,
3 সে যদি এখান থেকে একটা লিঙ্ক পায়, ওই লিঙ্ক ধরে কিছুটা জুস পাস হবে না এখানে, দেখবে যে এই জুসের কারণে তার পেজের র্যাঙ্ক হয়ে গেছে 1, তার পেজ র্যাঙ্ক 1 হয়ে গেছে, যেটা আগে 0 ছিল। ট্রাফিক বেশি আসবে এবং ট্রাফিকের কারণে না, ওই যে একটা ভ্যালু, পেজ র্যাঙ্ক 3 এর একটা ভ্যালু আছে না, ওই ভ্যালু থেকে যখন আপনি একটা লিঙ্ক নিয়ে আসবেন, ওই 3 ভ্যালু থেকে কিছুটা ভ্যালু সে টেনে নিয়ে আসবে link ভ্যালুটা করে। কি ভাইয়া ভিজিটরের উপর ডিপেন্ড করে না? না, ভ্যালুটা একটা পেজের পেজ র্যাঙ্ক শুধু ভিজিটর না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ধরেন পেজের কন্টেন্ট। আমি যখন দেখবো কোন ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক 4, তার মানে তো এখানে অনেক ভিজিটর, সো এখানে আমার ইন্টারেস্ট হবে যে একটা ব্যাকলিংক দেওয়া, কারণ আমি অনেক ভিজিটর আছে, আমি একটা ভিজিটর পেতে পারি, সেজন্য তো আমি 4 র্যাঙ্কের, আদারওয়াইজ আমি 4 র্যাঙ্কের ওয়েবসাইট কেন করব? না, ভিজিটর যদি না পাই, ব্যাকলিঙ্কিং করে আসলে ভিজিটর খুব বেশি পাবেন না। ব্যাকলিঙ্কিং করবেন শুধু ভোটের কারণে, গুগল যাতে আপনাকে পরবর্তীতে ভ্যালু দেয়, কিন্তু ভিজিটর পাবেন ওই আশা কিন্তু করা যাবে না। সিস্টেম আছে না ভাইয়া ভিজিটর পাওয়ার ভিজিটর পাওয়ার জন্য আরো অনেক সিস্টেম আছে, কিন্তু যখন আপনি ব্যাকলিঙ্কিং করবেন তখন সবসময় ভিজিটর পাবেন এরকম না, পাইতে পারেন কিন্তু খুব কম। আমরা কিন্তু ভিজিটর পাওয়ার জন্য ব্যাকলিঙ্কিং করব, ভোটের জন্য ভোটের জন্য করব, যাতে গুগলের চোখে আমাদের ওয়েবসাইটের একটা ভ্যালু বাড়ে। সাপোর্ট আসে। হ্যাঁ, সাপোর্ট আছে, দ্যাটস ইট। ব্যাকলিঙ্কিং করে হ্যাঁ, আপনি যদি কোথাও একটা ব্লগ কমেন্টিং করেন, সেখানে যদি কমেন্টিংটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়, দেন মানুষ ইন্টারেস্টেড হয়ে ক্লিক করতে পারে, কিন্তু খুব কম মানুষই কমেন্টের লিঙ্কে ক্লিক করে যায়, তাই না? সেটাই এটা কতগুলো দেওয়া যাবে? মানুষকে না, আউটবাউন্ড আউটবাউন্ডে মানুষকে যত কম দেওয়া যায়, ঠিক আছে। সারা ওয়েবসাইট থেকে হয়তো 5-6টা দিলেন, যেখানে যেখানে লাগে, তাও সবাইকে না, গুগল, উইকিপিডিয়া, ইউটিউব এই ধরনের বড় বড় সাইটগুলো, ভালো সাইটগুলোকে দিলে নিজের বেতন বেটার। হ্যাঁ, নিজের জন্য বেটার। মাল্টিমিডিয়া ওয়েবসাইটে মাল্টিমিডিয়া যত বেশি থাকবে তত বেটার। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মাল্টিমিডিয়া খুব বেশি ইউজ করতে গেলে আবার পেজ লোডিং টাইমটা অনেক বেশি স্লো হবে, সো ওই জিনিসটা মাথায় রাখা উচিত। আপনারা যদি ভিডিও ইউজ করেন তাহলে সাইটে আপ করবেন না, ইউটিউবে আপ করবেন, দেন ওখান থেকে এমবেড করে দিবেন। ক্লিয়ার? যারা মুভি সাইট তৈরি করে, মুভি সাইট তৈরি করলেও ওই যে থার্ড পার্টি হোস্টিং সার্ভার আছে, ওখানে আপ করবেন, লিঙ্ক দিয়ে দেবেন। এখানে নিজের সাইটে মুভি আপ করে আপনি কুড়াতে পারবেন না, একটা মুভি 2 GB হবে, 3 GB হবে, ঠিক আছে। নাম্বার অফ ইন্টারনাল লিঙ্কস পয়েন্টিং টু দ্য পেজেস। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কস মানে কি? একটা পেজ মানে একটা ওয়েবসাইটের মানে মানে ভিতরে যে লিংকগুলো আছে প্রত্যেকটা একটা রিলেটেড লিংক তৈরি করা একটা আর্টিকেলের ভিতরে। এক্স্যাক্টলি, আপনারা উইকিপিডিয়াতে দেখবেন একটা পেজে কতগুলো লিঙ্ক, সে কিন্তু বাইরের মানুষকে লিঙ্ক দেয় না, ভিতরে ভিতরে ঘোরায়, তাই না? খেয়াল করছেন কি উইকিপিডিয়া? থেকে ওখানে যে হ্যাঁ, এই লিঙ্কগুলাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে আপনি যে আর্টিকেলটা লিখবেন, সেই আর্টিকেলটা যাতে আপনার ওয়েবসাইটের অন্যান্য রিলেভেন্ট একটা আর্টিকেল খুঁজে ওখানে একটা লিঙ্ক দিয়ে দেবেন। এটা হবে কি, রোবট আইসা, গুগলের রোবট আইসা সে আপনার ওয়েবসাইটেই থাকবে, এবং যেগুলো অনেক পুরনো আর্টিকেল, আপনার ওয়েবসাইটেরই ধরেন 6 মাস আগের আর্টিকেল, ওগুলাতে যদি একটা ব্যাকলিঙ্ক দেন আপনি, মানে ইন্টারনাল লিঙ্কিং করেন, গুগল কিন্তু ওই ওই পার্টিকুলার পেজগুলোকেও, পুরনো পেজগুলোকেও সে আবার র্যাঙ্কে নিয়ে আসবে। ওকে, এটা যত বেশি করা যায় তত বেটার। প্রচুর ইন্টারনাল লিঙ্কিং করবেন, এক পেজ থেকে আরেক পেজ, ওই পেজ থেকে আরেক পেজ। উইকিপিডিয়া তো ভাই সাধারণত লিঙ্কিংগুলো করে সাধারণত বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, হ্যাঁ, এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, কিন্তু ওটা কিন্তু ইন্টারনাল লিঙ্কিং হয়। কিন্তু আমরা যদি ব্লগ করি ওখানে পোস্টের মধ্যে যদি আমরা ইন্টারনাল লিঙ্কিং করি, আমার তো দেখা যাবে যে লিঙ্ক করবো আর একটা ব্যাক লিঙ্ক দেবো সাপোর্টের জন্য, এটা রং হবে না? না, আপনি যখন মানে ইন্টারনাল লিঙ্কিং করবেন, রিলেভেন্ট পেজগুলোকে দিবেন। ধরেন আপনি সাকিব আল হাসানকে নিয়ে একটা আর্টিকেল লিখতেছেন, সাকিব আল হাসানের বায়োগ্রাফি। আপনি হয়তো 6 মাস আগে সাকিব আল হাসান কোনো একটা টিমের সাথে একটা সেঞ্চুরি করছেন ফর এক্সাম্পল, বা 5 উইকেটস পাইছেন, তো আপনি বায়োগ্রাফির সাথে ওই 5 উইকেটস, যেহেতু ওটা সাকিব আল হাসানকে নিয়ে একটা আর্টিকেল, সো এখান থেকে আপনি ওই পেজে একটা লিঙ্ক দিতে পারবেন। আবার ওইটা এক্সপ্লেনেশন চলে যাবে। হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক দিতে পারবেন। এতে হবে কি, আপনার পেজের ওভারঅল অথরিটি বাড়বে, কারণ এই পেজ থেকে ওই পেজে যখন একটা লিঙ্ক দিবেন, ব্যাকলিঙ্ক দিবেন, ইন্টারনাল লিঙ্ক মানে একটা করে ব্যাকলিঙ্ক। সো আপনি যদি নিজেদের মধ্যে নিজেদের পেজগুলোকে ব্যাকলিঙ্ক দেন, সবগুলো পেজই গুগলের রাডারের মধ্যে থাকবে, গুগল সবাইকে ওয়াচ করবে, আর গুগল যদি ওয়াচ করে সে ইজিলি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবে। দ্যাটস দ্য লজিক। আচ্ছা, ব্রোকেন লিঙ্কস।
ব্রোকেন লিঙ্কস মানে কি? যে লিঙ্ক নেই বাংলা লিঙ্ক। ওই যে আগে অতীতে কারোর সাথে লিংক আসলো, এখন হয়তো দেখা যাচ্ছে যে ওই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি ব্রোকেন লিঙ্ক বিলিং, ব্রোকেন লিঙ্ক বিলিং এর একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। কেন হয় হ্যাঁ? কেন আচ্ছা, ব্রোকেন লিঙ্কটা হয়, ধরেন আমার ওয়েবসাইট আজকে অনেকেই হয়তো আপনারা আমাকে ব্যাকলিঙ্ক দিলেন, কিন্তু এরকম হতে পারে না যে 2 বছর পরে আমার সময় নাই, এই ওয়েবসাইটে আমি আর কন্টিনিউ করতেছি না, হতে পারে না এরকম। কিন্তু আপনি যে এই যে আমাকে একটা লিঙ্ক দিয়ে ফেলছেন, এই লিঙ্ক তো আপনি জানেন না যে এটা ডোমেইন এক্সপার্ট হয়ে যেতে পারে, হোস্টিং ডোমেন এক্সপার্ট হয়ে যেতে পারে, হোস্টিং এক্সপার্ট হয়ে যেতে পারে, আমি ওয়েবসাইট না চালাইতে পারি, ঠিক আছে না? তো আপনি যে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছেন, ওই ব্যাকলিঙ্ক তো আপনার ওয়েবসাইটে আছে না? ওটা তো আপনি রিমুভ করেন নাই, আমার ওয়েবসাইট রিমুভ হয়ে গেছে, কিন্তু আপনার ব্যাকলিঙ্ক তো রিমুভ করেন নাই, ঠিক আছে না? ওটা কিন্তু একটা লিঙ্ক। সো আমাদের কাজ হচ্ছে এই যে ব্রোকেন লিঙ্কস, আমাদের সাইটে যদি বাইরের কারো ব্রোকেন লিঙ্কস থাকে, আমরা অনেক সময় প্রায় অনেক মানুষকে লিঙ্ক দিব, তাই না? আউটবাউন্ড লিঙ্ক দিব না আমরা, ইনফরমেশনের জন্য বা রেফারেন্সের জন্য বিভিন্ন জায়গায় লিঙ্ক দিব। তো মাঝে মাঝে এরকম 6 মাস পর পর বা 3 মাস পর পর লিঙ্কগুলো চেক করতে হয় ওয়েবসাইটে, যে কাকে কাকে ভুলভাবে দেওয়া হয়েছে। আগামীকালকে ক্লাস হবে না কেন? ও আচ্ছা, হরতালে আপনারা ক্লাস করবেন? হ্যাঁ, তাহলে হরতালেই তো আরো মজা। কাম থাকে ভাই। না, বন্ধ কেউ করবেন না, তাহলে কিন্তু সমস্যা। আপনাদের সবার একসাথে হতে হবে, কারো সমস্যা হলে থাকবে। আগামীকালকে ক্লাসগুলো অফ আছে। ও আচ্ছা, সবাই মনে হয় অফ করে দিছে। আপনারা চাইলে তাহলে আগামীকাল একটা কাউন্ট পরের দিন হবে। নেক্সট উইকে আবার নেক্সট উইকে আবার হবে। এখন যে প্রবলেমটা আপনারা মনে হয় চিন্তা করতেছেন যে কোর্স তো আমরা শেষ করবো, এটা কোনো সমস্যা নাই, আপনাদের এই ক্লাসটা পরবর্তীতে যদি আমাদের বাড়তি নিতে হয় সেটা তো অবশ্যই নিব, এটা নিয়ে চিন্তা করেন না। ওকে, কালকে অফ থাকলো, আমরা আজকে ক্লাসটা আরো 15 মিনিট নেই, সমস্যা নেই। আচ্ছা ভালো, নেক্সট টাইম দেখি। আচ্ছা, এই যে মানুষকে যে আমরা লিঙ্ক দিব, এই লিঙ্কগুলো মাঝে মাঝে ব্রোকেন হয়ে যাবে, তাই না? ওই যাদেরকে লিঙ্ক দিচ্ছি তারা হয়তো তাদের সাইটটা বন্ধ করে দিবে বা ওই পেজটা এডিট করে অন্য পেজে নিয়ে যাবে, এরকম হতেই পারে। সো ওই লিঙ্কগুলো চেক করবো এবং লিঙ্কগুলো করে দেবো, ব্লক করে দিব, ওদেরকে আর লিঙ্ক দিব না, রাইট? ব্রোকেন লিঙ্ক যত বেশি থাকবে আমাদের ওয়েবসাইটে, আমাদের জন্য খারাপ। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টের ব্রোকেন লিংক কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, ক্লায়েন্টের ব্রোকেন লিঙ্ক খুঁজে পাওয়ার অনেক অপশন আছে, অনেক টুলস আছে, ইভেন গুগল সার্চ করে পাওয়া যায়। আপনি কিওয়ার্ডটা দিবেন, মানে ধরেন আপনার ক্লায়েন্টের সাইটের এক্সিস্টিং, মানে আপনি ধরেন ওটা আপনার সাইটে ব্রোকেন লিঙ্কগুলো বাইর করবেন কিভাবে? আপনার নিজের সাইটে ব্রোকেন লিঙ্ক বাইর করার জন্য ব্রোকেন লিঙ্ক চেকার আছে, ব্রোকেন লিঙ্ক চেকার লিখে সার্চ। হ্যাঁ হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল শিখবো অন পেজ, যখন আমরা শিখবো তখনই কিওয়ার্ড রিসার্চের পরে এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। ইভেন ক্লায়েন্টের জন্য ধরেন আপনি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করবেন, মানুষের ব্রোকেন লিঙ্ক খুঁজে খুঁজে বের করবেন, সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা শিখবো লিঙ্ক বিল্ডিং এর ক্লাসে। রিডিং লেভেল মানে হচ্ছে আমার যেই কন্টেন্টগুলো আছে ওয়েবসাইটের, এগুলো রিডেবিলিটি কেমন, মানুষজন আইসা কি সে দেখবে, যদি দেখা যায় রোবট লেখা রাখছে এগুলা, মানে ওই যে অনেকে স্পিনিং সফটওয়্যার আছে না, স্পিনিং সফটওয়্যার দিয়ে কিন্তু স্পিন করে লেখা যায়, স্পিনার চিএফ বা হাবিজাবি অনেক কিছু। সো ওগুলো যাতে না হয়, রিডেবিলিটি থাকে অ্যাটলিস্ট, ওগুলো পড়ে দেখবেন যে নিজে লেখছেন, নিজে বুঝতে পারতেছেন নাকি। অনেক কঠিন গ্রামাটিক্যালি যেখানে যেটা দরকার নাই সেখানে সেটা বসানো, ওগুলো তো সিনোনিম ইউজ করে শুধু, পরে পড়া যায় না। সো রিডেবিলিটি ওগুলো 0 থাকে, সো রিডেবিলিটি যাতে একটা 90% থাকে। মানে কি চেকার কোনো টুল আছে? রিডেবিলিটি চেকার আছে, আর রিডেবিলিটি চেকার হচ্ছে আমরা হিউম্যান বিইং, আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে এটা কি আমার জন্য কষ্ট হচ্ছে নাকি পড়তে। এই আর বাংলাদেশের বাংলা আমরা যেভাবে বলি, বাইরের দেশে যারা বাংলা বলে তারা বলতে যে তাদের কথা শুনবেন, তারা যেমন কেমন উল্টাপাল্টা বলে, তাই না? সো তার মানে কি, মানে ওটা রিডেবিলিটি কম, এই জিনিসটাই। অ্যাফিলিয়েট লিঙ্কস গুগল কিন্তু খুব ভালো বেশি একটা পছন্দ করে না, সো যত কম দেওয়া যায়।
আপনি যখন অ্যামাজনের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনার ব্লগ দিয়ে, পার পেজ থেকে লিঙ্ক যত কম দেওয়া যায় অ্যামাজনকে। গুগলের সমস্যা হ্যাঁ, গুগল অ্যাফিলিয়েট লিঙ্ক কেন যেন পছন্দ করে না, ফেসবুকও পছন্দ করে না, ফেসবুকও আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক পছন্দ করে না। ফ্রি যায় তো এই জন্য, হ্যাঁ, ফ্রি যায় তো এই জন্য, টাকা দিলে পছন্দ করবো। ফেসবুক, গুগল এই ধরনের সাইটগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক পছন্দ করে না, এটা ওদের হয়তো কোনো মেথোডোলজি। সো যত কম দেওয়া যায়। তখন আরেকটা জিনিস বলছিলেন যে ফ্রি ডাউনলোড দিয়ে কি সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যেটা সেটা হচ্ছে ধরেন অ্যাডোবি ধরেন ফটোশপটা কি কিনতে হয়, তাই না? হ্যাঁ, তিনটা। এখন আপনি একটা ব্লগ বানালেন যেখানে ফটোশপের একটা ক্র্যাক আপনি ফ্রি দিলেন, ক্র্যাক ক্র্যাক গুগল কিন্তু বুঝতে পারে যে এটা ক্র্যাক, তাই না? এটা So, অবৈধ। এটা অবৈধ, ইলিগ্যাল। বাংলাদেশে যদিও আইসিটি অ্যাক্টের মধ্যে হাবিজাবি জিনিস বেশি, এই ধরনের জিনিস নাই, ঠিক আছে? কিন্তু ইউএসএতে বা অন্যান্য ইউরোপ কান্ট্রির যে কোনো এলাকায় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কয়েকদিন পরে পরে দেখবেন যে আগে এক সময় গত 2 বছর আগে অনেক বড় বড় হোস্টিং সাইট ছিল যেখানে ফাইলগুলা স্টোর করা যেত, যেমন ওই যে কি বলে এটা মেগা আপলোড, র্যাপিড শেয়ারের মতো অনেক বড় বড় সাইটগুলো কিন্তু ওরা এখন বন্ধ করে দিচ্ছে। ইভেন পাইরেট বে নাম শুনছেন? টরেন্ট খোলা, কিন্তু কয়েকদিন পরে পরে দেখবেন যে ওরা ডোমেইন নেম চেঞ্জ করে, মানে ব্লক করে রাখে, ডোমেইন নেম চেঞ্জ করে। স্মার্ট সিরিয়াল এগুলো কি গুগলই বন্ধ করে দেয় নাকি? এগুলো গুগল বন্ধ করে না এক্স্যাক্টলি, তবে ওই যে যাদের প্রোডাক্টগুলো ওরা পাইরেটেড করে, ধরেন অ্যাডোবি একটা মামলা করে দেয়, ঠিক আছে, ওই ওয়েবসাইটের নামে। সো ওয়েবসাইটে ব্লক করে দেয় ইউএস এর যে আইসিটি মিনিস্ট্রি। ডলার আছে ভাই, এইজন্য আমরা তো উইন্ডোজই করি না, কিনি না, উইন্ডোজে কিনি না। আমাদের অপারেটিং সিস্টেমই কিনি না। তো এগুলো বলে না, যেটা দিয়ে আমরা কম্পিউটার চালাই ওইটাই আমরা কিনি না। ওইটা জানে উন্নত বিশ্বের লোক, ওইটা হ্যাঁ, এটাও মাইক্রোসফটও জানে, অন্যান্য কোম্পানিগুলো জানে, যার কারণে কিছু একটা এটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ সেটাই। একটা জেনুইন মাইক্রোসফটের দাম কত? 9,000 টাকার মতো, হ্যাঁ, উইন্ডোজ ঠিক আছে, কিন্তু আমরা কি করি 30 টাকা দিয়ে কিনে ফেলি। কি সুন্দর, হ্যাঁ, 30 টাকাও লাগে না, হ্যাঁ, কিনতেই হয় না, যারা ল্যাপটপ বিক্রি করে তারাই ভরে দিয়ে দেয়, তাই না? ব্যাপারটা এরকম। সো আমরাও কিন্তু মোটামুটি একটা ঝামেলায় আছি, মাইক্রোসফট থেকে আমাদেরকে প্রায় ফোন দেয় যে কি অবস্থা এই সে। আমরা বলছি যে মাসুদের সাথে একদিন কথা বলছে, তো এত পেইন দেয়, ওই দিন আমি ফোন নিয়ে বললাম যে ভাই আমরা সব কম্পিউটার লিনাক্সে চলে যাব, লিনাক্সে কনভার্ট করবো, সব উইন্ডোজ আর রাখবো না, এইগুলো আপাতত থামাইছি, কিন্তু আলটিমেটলি যে কোনো সময় অডিট আসতে পারে। এই জন্য আমরা চিন্তা করছি আপনারা কি কেউ লিনাক্স পারেন? এখানে লিনাক্স পারেন? আর কেউ? খুব বেশি তো ডিফারেন্স না, তাই না, উইন্ডোজের সাথে? আসলে দেখাই হয়নি কোনো সময়, চেষ্টা করি। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি আবার। HTML এরর্স বা W3C ভ্যালিডেশনস, এটা মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা বানাবো এই ওয়েবসাইটের পিছনে যেটা থাকে মানে কোড, ওই কোডটা ভ্যালিডেটেড কিনা। কোডে ভুল থাকতে পারে না, ভুল থাকতে পারে, বিভিন্ন ফরম্যাটে ভুল থাকতে পারে। সো এইগুলা ভ্যালিডেটেড যদি না হয় দেন এটা কিন্তু গুগলের চোখে খুব খারাপ একটা জিনিস। সো এগুলো ভ্যালিডেটেড কিনা সেটা চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, শুধু লিখবেন W3C ভ্যালিডেটর। এই যে এখানে আছে, পুরোপুরি কারেক্ট ভাবে এটা করা সম্ভব না। সম্ভব না, কিন্তু এখন এটা করতে হয়। অনেক ডেভেলপাররা আগে অনেক বেশি আইডসেমি করতো, বাট ওরা এখন এই জিনিসটা নিয়ে হ্যাঁ, কিছু মিস্টেক ব্যাপার না, কিন্তু আপনার যদি হিউজ পরিমাণ মিস্টেক থাকে দ্যাটস এ না, এগুলোর সমস্যা না। তবে আপনার ভিতরে কোডিং স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম হয় দেন ওটা গুগল আলাদা চোখে দেখে। পেজ র্যাঙ্ক জানি না আমরা, ওকে। ইউআরএল লেংথ, আচ্ছা, ইউআরএল লেংথ মানে হচ্ছে আপনারা দেখবেন যে একটা ওয়েবসাইটের ইউআরএলটা এত বড়, সো এগুলো হ্যাঁ বিরাট। এগুলোর প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এত বড় ইউআরএল গুগল কিন্তু শো করতে পারে না, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করতে পারে না, কেটে যায়, ওর দিক থেকে কেটে যায়। এটা হচ্ছে একটা সমস্যা, কারণ আপনি ওই ভাঙ্গা ইউআরএল দিয়ে আপনার ভিজিটরকে ঠিকঠাক ইনফরমেশন দিতে পারছেন না, এক।
আর 2 নম্বর হচ্ছে গুগল এটাকে খুব ভালো চোখে দেখে না, এত বড় ইউআরএল। সো এর জন্য ইউআরএল এডিট করে ছোট করে দেওয়া উচিত। আপনারা আমার ওয়েবসাইট দেখতে পারেন, দেখবেন যে প্রত্যেকটা ইউআরএল এডিট করে ছোট করে দেওয়া, কিওয়ার্ড বেসড। কিওয়ার্ড বেসড। সো এরকম শুধু ইউআরএল আপনার কিওয়ার্ডটা রাখবেন, বাকি সব মুছে ফেলবেন। আর কিওয়ার্ড ইউআরএল যাতে স্টপ ওয়ার্ড না থাকে। স্টপ ওয়ার্ড মানে কি আমরা জানি? Not Islam or about Islam is stop word and and এগুলো যাতে ইউআরএল না থাকে। কিওয়ার্ডগুলো যদি ভাই কোনো শর্ট লিংক বা অ্যাপ্লাই এর মাধ্যমে শর্ট লিংক তার সমস্যা হবে। শর্ট ফ্লাই তো আপনার পরে করতে হবে, কিন্তু আপনার সাইটে তো একটা ইউআরএল দিতেই হবে। এটা ডোমেইন। হ্যাঁ, সাইটের প্রত্যেকটা আর্টিকেলে আলাদা আলাদা ইউআরএল হবে না, তো ইউআরএল তো আপনার দিতেই হবে। পরে আপনি অন্য জায়গায় শেয়ার করার সময় আপনি শর্ট করে দিলেন, সেটা সমস্যা নেই। ইউআরএল পথ এটা ইম্পর্টেন্ট না। ইউআরএল পথ হচ্ছে আপনার একটা ইউআরএল হোস্টিংয়ের কত ভিতরে, কত, ধরেন একটা ডোমেন example.com/directory/directory/b/directory c দেন আপনার আর্টিকেল নাম, ঠিক আছে? অনেক ভিতরে। সো এরকম করা যাবে না, সচরাচর এরকম হয় না। আমরা সরাসরি মেইন ডোমেন থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারি। এখানে অনেক হাবিজাবি জিনিস আছে, 200টা বানাইছে আর কি। আচ্ছা, পেজ ক্যাটাগরি। পেজ ক্যাটাগরি হচ্ছে রিলেভেন্ট থাকতে হবে। ধরেন ওই যে কে জানি বলছিল, আপনার একটা ব্লগ বানাইলে হেলথ রিলেটেড ব্লগ, সো ওটা যাতে ক্যাটাগরিগুলোকে হেলথ রিলেটেড জিনিসগুলোকে ফোকাস করে। আমার ব্লগটা দেখবেন যে এসইও রিলেটেড সব কিছুকে ফোকাস করা ক্যাটাগরিতে। তো এটা একটা রিলেভেন্সি রাখতে হবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ট্যাগ। ওয়ার্ডপ্রেস ট্যাগস বলতে এখানে বোঝানো হচ্ছে যে মেটা ট্যাগগুলা, ওয়ার্ডপ্রেসে যে মেটা ট্যাগগুলো আমরা ইউজ করি ওই ট্যাগগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে একটা জিনিস রিকমেন্ড করছে eos.com। eos.com এর একটা প্লাগইন আছে, এসইও প্লাগইন, eos এসইও প্লাগইন। এটা খুবই ভালো। আপনার একটা ভিডিও আছে ভাই এটার উপর? ভিডিও আছে না? আচ্ছা, ইউজ আপনারা ইনস্টল করবেন, সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লাসে শিখবো। তো আপাতত মোটামুটি 50টা আজকে ক্লাসে কভার করছি, বাকি 150টা আপনারা পারবেন কভার করতে বাসায় বসে বসে। সব কিছু রিলেভেন্ট। যদি তারপরেও না বুঝেন, আমার 30 থেকে 35টা অপশনস নিয়ে একটা ভিডিও আছে, ওইটা আগে দেখে নেবেন ব্লগে, ওটা আপলোড করা আছে অলরেডি, যদি সার্চ করলেই পাবেন। আচ্ছা, একটু দেখা দিই, ওটার নাম দিছিলাম কি জানো? সার্চ ইঞ্জিন ফ্যাক্টরস, এরকম সার্চ ইঞ্জিন, পাইছেন না? না, এখানে তো নাই। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, এটা না, ফ্যাক্টরস দেখে পাইছি না। এই যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস, google-ranking-factors লিখবেন। হ্যাঁ, anshamim.com/google-ranking-factors লিখলে যে এখানে এই ভিডিওটা আছে, এই ভিডিওটাতে দেখেন মোটামুটি এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করছি। সো এগুলো যদি আপনি বুঝেন, দেন আমার মনে হয় না যে এখানে আপনার আর কোনো প্রবলেম হবে। স্টিল যদি প্রবলেম হয়, আমি তো আছি, ঠিক আছে? তো এই আজকে ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন?